নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বারবার বলি যে আমাদের যে রাশি, নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে যে ভাবগুলো কানেকশান রয়েছে জন্মছকের, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জীবনযাপন সব কিছু ডিপেন্ড করে। আপনি কতটা ভালো হবেন, কতটা খারাপ হবেন, কত জায়গায় আপনি নিজেকে প্রসারিত করতে পারবেন, বিস্তারিত করতে পারবেন, এই জায়গাগুলো ডিপেন্ড করে সব ক্ষেত্রে আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশানের ওপর। সেই জন্য বারবার একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা প্রত্যেক মানুষ কিন্তু একই হবে না, অর্থাৎ তাদের কিছু না কিছু বৈশিষ্ট্যগত জায়গা বা কোনো কিছু চারিত্রিকগত জায়গার থেকে আলাদা হবেই হবে। সেই জন্য দেখবেন যে একই পরিবারে এক একজন এক এক ধরনের হয়। একই পরিবারে দেখবেন যে হয়তো ভাই বোন, তাদের মধ্যে ডিফারেন্স হয়। একই ভাই বা অর্থাৎ দুটো ভাই আছে বা তিনটে ভাই আছে, ভাইদের মধ্যে তার চাওয়া পাওয়া, তার যোগ্যতা, তার ক্ষেত্রে তার বিলাসিতার জায়গা, তার নিজস্ব সম্পত্তির জায়গা, এই জায়গাগুলো কিন্তু ডিফারেন্স হয় এবং সবগুলো ডিপেন্ড করে সেক্ষেত্রে। কিন্তু অর্থাৎ বলা হচ্ছে ওই স্থানটা এক থাকলেও সে কালটা আলাদা, অর্থাৎ তার জন্মগ্রহণের সময় এবং তার সঙ্গে সঙ্গে জন্মগ্রহণের সেই নির্দিষ্ট দিনটা আলাদা থাকার জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু আলাদা হয়ে গেছে। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোর ওপরে ডিপেন্ড করে। আমি বারবার বলি যে একটা জন্মছকের শুধু গ্রহ নক্ষত্রের কানেকশান একই ধরনের হলেই সেই মানুষটা একই ধরনের হবে না। সেরকমই দেখা গেল যে আমাদের যে গুণগুলো থাকে, প্রত্যেক মানুষের নির্দিষ্ট গুণের ওপর ডিপেন্ড করে। আমাদের যে তিন ধরনের গুণ আমরা দেখতে পাই, প্রত্যেক জাতক জাতিকা বলুন, প্রত্যেক জীবের মধ্যেই এই গুণের প্রভাব রয়েছে, প্রত্যেকটা জীবের মধ্যে। সেই জন্য এই গ্রহের তারতম্য অনুযায়ী এই গুণগুলোকে কিন্তু তিনটে শ্রেণীতে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বলা হচ্ছে শতগুণ, রজগুণ আর তমগুণ। অর্থাৎ এই শতগুণ, রজগুণ এবং তমগুণ, এবং এদেরকে নিয়েই কিন্তু জগৎ। আপনারা দেখবেন যে বিগত দিনে আধ্যাত্মিক লাইনে, যদি স্পিরিচুয়াল লাইনে আপনি যান, তাহলে সেখানেও দেখবেন যে এই বিশেষ করে শতগুণের অবস্থান রয়েছে, শতগুণের জাতক, সেখানে যারা রয়েছে শতগুণের বিভিন্ন দেবদেবীদের মধ্যে, এবং তার মধ্যেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু সেই দেবদেবীদের মধ্যেও কিন্তু সেখানে শতগুণের অবস্থান রয়েছে, রজগুণের অবস্থান রয়েছে এবং তমগুণের অবস্থান রয়েছে। কারণ এখানে দেখবেন যে দেবদেবীদের সঙ্গে, অর্থাৎ দেবতাদের সঙ্গে যখন যুদ্ধ হয়, তাহলে সেখানেও কিন্তু এই তিনটে গুণের কিন্তু সেখানে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমরা আজকে যে আলোচনায় করব সেটা হচ্ছে রাশি লগ্ন অনুযায়ী, অর্থাৎ এখানে বলবো বিশেষ করে লগ্নর কানেকশান অনুযায়ী। লগ্ন আমাদের লগ্ন আমাদের কিন্তু মস্তিষ্ককে কন্ট্রোল করে। আপনার মস্তিষ্ক, আপনার ব্রেনকে কীভাবে কোন পথে চালিত করলে পরে ভালো হবে বা কোন পথে আপনি চালিত হবেন, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের ওই নির্দিষ্ট যে লগ্ন পেয়েছেন আপনি, সেই লগ্নের যে অধিপতি, সেই লগ্নের অধিপতির ওপর ডিপেন্ড করবে। সেই জন্য এই লগ্নের অধিপতির ওপর ডিপেন্ড করে আপনার মধ্যে কী ধরনের গুণ বর্তমান বা রয়েছে সেটা কিন্তু দেখা যায়। সেই জন্য বলা হচ্ছে শতগুণ, রজগুণ এবং তমগুণের যারা জাতক জাতিকার রয়েছেন, বিশেষ করে শতগুণ যদি বলি, তাহলে শতগুণ হচ্ছে রবি, চন্দ্র আর বৃহস্পতি। এই যে রবি, চন্দ্র এবং বৃহস্পতির যাদের বলছে লগ্নের অধিপতি আছে, তাহলে রবি, চন্দ্র এবং বৃহস্পতি কাদের লগ্ন কানেক্ট হচ্ছে না, কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, সিংহ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন আর ধনু লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু এদের লগ্ন কানেক্টেড হচ্ছে, এরা
শতগুণের অধিকারী হয়। এই শতগুণের অধিকারী যারা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আবার বলবো, এদের শতগুণের অধিকারী এদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়েও আলোচনা করব। তাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো নিয়েও বলবো। এরপরে হচ্ছে রজগুণ, অর্থাৎ এই রজগুণের কিন্তু বৈশিষ্ট্য কাদের মধ্যে দেখা যায়? যাদের বুধ লগ্নের অধিপতি, যাদের বুধ, আর যাদের শুক্র যাদের লগ্নের অধিপতি। এখানেও বলবো চারটে কিন্তু লগ্নের অধিপতি কানেক্ট হয়, অর্থাৎ এখানে কিন্তু চারটে লগ্নকে ইন্ডিকেশন করা হয়। একটা হচ্ছে বিষ রাশি, অর্থাৎ বিষ লগ্ন যাদের জাতক জাতিকা আছেন, বিষ লগ্ন আর তুলা লগ্ন। এই বিষ লগ্ন তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, আর মিথুন লগ্ন কন্যা লগ্নের অধিপতি হচ্ছে বুধ। সুতরাং এই মিথুন লগ্ন, কন্যা লগ্ন আর বিষ লগ্ন আর তুলা লগ্নে এই যে জাতক জাতিকা যারা আছেন, এই চারটে লগ্নের অধিপতি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা হয় এরা রজগুণের অধিকারী। এবং এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো, এই রজগুণের বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে দেখা যাবে। কি ধরনের বৈশিষ্ট্য অবশ্যই পরে বলছি। আর তারপরে হচ্ছে তমগুণ, তমগুণের অধিপতি, অর্থাৎ তমগুণের অধিকারী কারা হবে? এখানে বলছে মঙ্গল যে লগ্নের অধিপতি হবে, অর্থাৎ আপনার দেখা গেল মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের অধিপতি, বৃশ্চিক লগ্নের অধিপতি, এদের হচ্ছে মঙ্গল হচ্ছে অধিপতি। এবং এই লগ্নের অধিপতিরা বা এই লগ্নের জাতকরা দেখা যায় যে তাদের মধ্যে এই তমগুণের বৈশিষ্ট্য রয়েছে। আর শনি যাদের লগ্নের অধিপতি রয়েছে মকর লগ্ন আর কুম্ভ লগ্ন, এই মকর লগ্ন কুম্ভ লগ্নের যাদের অধিপতি হচ্ছে, অর্থাৎ এখানে বলবো যে শনি, এবং এরাও কিন্তু বিশেষ করে এই তমগুণের অধিকারী রয়েছে। তাহলে প্রথম অবস্থায় যেটা দেখা যাচ্ছে সাত্ত্বিক অর্থাৎ শতগুণের অধিকারী হচ্ছে কি না, প্রথম অবস্থায় সিংহ লগ্ন, কর্ক লগ্ন এবং ধনু লগ্ন এবং মীন লগ্নের যারা অধিকারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শতগুণের অধিকারী এরা হন। তাহলে এই গুণগুলোর কি বৈশিষ্ট্য, মানুষের মধ্যে তার কি প্রভাব রয়েছে, এবং এটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাদের অবশ্যই আপনাদেরকে বলতে হবে, নয়তো আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। কি না, আপনার যে লগ্নের স্পুট যে ডিগ্রিটা পেয়েছে, সেই ডিগ্রি লগ্নের স্পুট অনুযায়ী যে ডিগ্রি আর চন্দ্রের স্পুট অনুযায়ী যে ডিগ্রি যেটার বেশি আছে, সেই ভাবের অধিপতি অনুযায়ী আপনাকে কিন্তু এই ফলটা দেবে। অর্থাৎ এই শতগুণ, রজগুণ এবং তমগুণের আপনি অধিকারী হবেন। এবং এই রজগুণ যদি শতগুণের অধিকারী হন আপনি, তাহলে আপনার মধ্যে কি ধরনের প্রভাব রয়েছে সেটা কয়েকটা জায়গায় আমি বলে দিই। কারণ শতগুণের অধিকারীরা এরা একটু ধার্মিক প্রকৃতির হয়, ধর্ম এবং বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল জায়গা, পূজা পাঠ এইগুলো নিয়ে তারা ভীষণভাবে ব্যস্ত থাকে, এবং এইগুলো তাদের জন্য খুব ফলদায়ী, এবং এর মাধ্যমে তারা সুফল পায়। এবং এরা দেখবেন যে সাধারণত সম্মান দিয়ে কথাবার্তা বলে, গুরুস্থানীয় যারা আছে তাদেরকে যদি শ্রদ্ধা ভক্তির চোখে কিন্তু এরা দেখে। অর্থাৎ এইগুলো কী কোন লগ্ন বললাম যে সেটা হচ্ছে ওই চন্দ্র রবি এবং বৃহস্পতির যারা লগ্ন কানেক্টেড হচ্ছে তাদের ক্ষেত্রে এরা কিন্তু ওই গুরুজন যারা আছে তাদেরকে যথেষ্ট সম্মান দেয়, এবং এদের স্বভাব চরিত্র খুব সরলতার জায়গা থাকে এদের, এবং এরা খুব যথেষ্ট ধৈর্যশীল হয়। যে কোনো জিনিসটাকে একটু দেখেই তার কিন্তু একটা মানে রিয়্যাক্ট করে না, এরা রিয়্যাক্ট করতেও কিন্তু যথেষ্ট ধৈর্য সহকারে বিচার বিশ্লেষণ করে সেটাকে কতটা ঠিক কতটা বেঠিক সেটা ভেবে চিন্তা ভাবনা করে তারপরে তার একটা রিয়্যাক্ট করার তার মধ্যে প্রবণতা তৈরি হয়, এবং সাধারণত এরা অনেক সময় রিয়্যাক্ট নাও করে থাকে। অর্থাৎ এই শতগুণ এইগুলোর মধ্যে রয়েছে, এবং এরা জীবনের সব কিছুতেই মানে সব বিষয়ে এদের ভারসাম্য যেটা ব্যালেন্স, সবসময় এরা ব্যালেন্স মেনটেন করে চলে। একটা মানুষকে কোন কথাটা বললে পারে সেই মানুষটা অখুশি হতে পারে, কোন মানুষটাকে কোন কথাটা বললে পারে সে খুশি হবে, কোন মানুষটাকে কখন কোন সময় কী ধরনের তার সঙ্গে আচরণ করলে সে জীবনে কোনো রকম ব্যথা পাবে না, মানসিক ব্যথা, মনের থেকে কোনো ব্যথা পাবে না, এইগুলো কিন্তু তারা দেখে সেই অনুযায়ী চলার চেষ্টা করে। সেই জন্য এদেরকে বলা হয় যে এরা শতগুণের অধিকারী হয়। এবং এই শতগুণের অধিকারী যারা, যে সকল জাতক জাতিকারা জীবনে এরা কিন্তু মানে নাম যশ হয়, কিন্তু
এদের একটা নির্দিষ্ট সময় পরে এরা কিন্তু অনেক জায়গার থেকে কারণ এখানে এটা বলবো বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান আমরা যে যুগে রয়েছে, মানে ঘোর কলিযুগ, এবং সেই ঘোর কলিযুগে কিন্তু আবার এই শতগুণের গুণাগুণটা বেশিভাবে প্রাধান্য কিন্তু দেওয়া হচ্ছে না, এবং সেটা তারা বিভিন্ন জায়গায় ঘাত প্রতিঘাতে বিভিন্ন জায়গায় মানসিকভাবে যন্ত্রণা, কষ্ট এবং এগুলো পায় তারা। সুতরাং এই জায়গাগুলো রয়েছে শতগুণের যারা অধিকারী রয়েছে, শতগুণের অধিকারী। আবার বলছি, তাদের লগ্ন কানেক্টেড হচ্ছে সিংহ লগ্ন, কর্কট লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, এবং এটা রাশি অনুযায়ীও কোনো কোনো সময় কানেক্ট হয়। যদি আপনার লগ্নের যে স্পুট আছে সেই স্পুটের সঙ্গে রাশির স্পুটটা ডিফারেন্স করে, অর্থাৎ বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো তৈরি হবে। এরপরে যেটা বলবো, রজগুণ, রজগুণ অর্থাৎ রাজসিকতা একটা ব্যাপার চলে আসছে মনের মনে। অর্থাৎ এই রজগুণের অধিকারী যারা, যে সকল জাতক জাতিকারা রয়েছেন, তাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য লাগায়, তাদের ক্ষেত্রে চারিত্রিক কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বলছে যে প্রথম অবস্থায় এরা কিন্তু মানে ব্যালেন্স মেনটেন করতে এরা পারে না। মানে দেখবেন যে হঠাৎ হঠাৎ একটা কথা বলে ফেললো, এবং এটা ব্যালেন্স মেনটেন করে নিজেকে সেই জায়গা তৈরি করে তারপরে একটা বলা, এসব ব্যাপারগুলো এদের মধ্যে থাকে না। এবং এগুলো এরা বলা হচ্ছে রজগুণের অধিকারী। এবং এরা ভোগবাদী বিশ্বাস করে, ভোগ বিলাসীর মধ্যে এদের জীবনযাপন কাটায়, এবং যত দিন ভোগ করে চলা যায় এরকম ব্যাপার। তাদের অর্থ সেই জন্য খুব বেহিসাবি খরচ করে ফেলে এরা। এবং এরা সাধারণত বিশ্বাসী কম হয়, এদেরকে বিশ্বাস অনেক মানুষ কম করে, এবং এরা মানুষকেও বিশ্বাস কম করে। এবং এর সঙ্গে সঙ্গে এদের চাওয়া পাওয়ার ওপর বেশি এদের আকৃষ্ট হয়ে যায়। মানে এরা বলছে যে একটা জাতক জাতিকা অপোজিট সেক্সের প্রতি এদের বেশি কিন্তু নজর থাকে, বেশি ওটা আগ্রহ হয়, ইন্টারেস্ট হয়ে যায়। এবং এই জন্য বলা হয় এদের চাওয়া পাওয়া, এবং এখানে বলবো যে বিশেষ করে কামনা বাসনা এদের মধ্যে এইগুলোও কিন্তু বেশিভাবে পূরণ করার চেষ্টা করে জীবনে। এবং তার জন্য এরা জীবনে প্রতিষ্ঠা কখনো কখনো পেয়ে যায়, আর কখনো কখনো প্রতিষ্ঠা পেয়েও সেখান থেকে ব্রেক করে যায় এরা। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এরা যেমন বললাম খাওয়া দাওয়া, পার্টি করা, বিভিন্ন জায়গায় যাওয়া, এদের মানে এগুলো কিন্তু কোনো রকমের কোনো সীমাবদ্ধতা থাকে না এই যারা রজগুণের অধিকারী হন। এবং বিশেষ করে যে এরা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে যায়, দেখবেন যে খুব ভীষণ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। রজগুণের অধিকারী যারা আছে তাদের ক্ষেত্রে এইগুলো হয়। এবং এখানে বিশেষ করে বলছে যে অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা দেখবেন যে একাধিক সম্পর্কে জড়িয়ে যায়, অর্থাৎ এগুলো এদেরকে লিমিটেড, মানে লিমিটের বাইরে চলে যায়, এরা কোনো সীমাবদ্ধতার মধ্যে এরা থাকে না। সেই জন্য বললাম প্রথমেই যে এরা কোনো ব্যালেন্স মেনটেন করে না, রজগুণের অধিকারী যারা। এবং এই রজগুণের অধিকারী মানুষের সঙ্গে যে ব্যবহার, এরা খুব ভালো ব্যবহার করতে পারে না এরা, মানে চটজলদি, মানে এক্ষুনি চাই এরকম ব্যাপার তাদের মধ্যে থাকে। এবং এরা কোনো কোনো ক্ষেত্রে খুব বিশেষ করে বলা হয় যে এরা খুব জেদি হয়, কোনো কোনো সময় নিজের জেদটাকে কাজে লাগানোর চেষ্টা করে সব সময়। এবং এরা কোনো নিজস্ব যে সিদ্ধান্ত, মানে নিজে কোনো সিদ্ধান্ত সবসময় নিতে পারে না এরা, মানে সিদ্ধান্তটা অন্যের ওপর ডিপেন্ড করে এরা। অনেক সময় দেখবেন যে এরা যাদের বুধ লগ্নের অধিপতি বা শুক্র যাদের লগ্নের অধিপতি, এরা যেমন কামনা বাসনার প্রতি আসক্ত হয়, এবং এর সঙ্গে সঙ্গে এদের চিন্তা ভাবনা বা নিজের সিদ্ধান্ত এরা নিতে কম পারে, সঠিকভাবে নিতেও পারে না। এবং এরা ভ্রমণ পিপাসু হয়, এরা ভ্রমণে বেশি উৎসাহী হয়। এগুলো রজগুণের যারা জাতক জাতিকারা আছেন তাদের মধ্যে এগুলো পড়ে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এদের বৈবাহিক জীবনটা খুব সুখকর হয় না, বৈবাহিক জীবনে কোনো না কোনো ক্ষেত্রে এদের সমস্যায় থাকে। এবং যেমন বললাম যে এরা অপোজিট সেক্সের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, এবং এই চাওয়া পাওয়া কামনা বাসনা এরা এই জায়গাটা তৃপ্ত করার জন্য নিজেকে অনেক সময় সর্বশান্ত করে ফেলে। এবং অর্থ ইনকাম করলে অর্থ দেখবেন খরচ করে ফেলে, নেশায় আসক্ত হয়ে যায়, দিনের পর দিন নেশায় আসক্ত হয়ে নিজের কিন্তু সমস্ত মান সম্মান
নিজের যে পারিবারিক সুখ শান্তি সেগুলোকে নষ্ট করে ফেলে এই ধরনের জাতক জাতিকারা, রজগুণে যারা হয়। আর এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে রজগুণের পরে যেটা তমগুণ, তমগুণ অর্থাৎ এই যে আমি আবার বলছি শতগুণ, রজগুণ আর তমগুণ, এই তিনটে গুণ কিন্তু বর্তমান রয়েছে। এবং বিশেষ করে এই গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আজকে আমরা আলোচনা করছি। এই তমগুণের যারা জাতক জাতিকারা রয়েছেন এরা সাধারণত দেখা যায় এদের পড়াশোনা কম, এটা খুব যে হায়ার স্টাডি বা খুব পড়াশোনা একটা খুব বড় জায়গায় পৌঁছাতে পারে সেক্ষেত্রে একটু কম কিন্তু এদের সাধারণত দেখা যায়। এবং এরা কোনো কোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বা জেদের বশে কোনো কাজ করে ফেলে, এদের জেদটা খুব কাজ করে, এদের জেদের বশে কোনো কাজ করে ফেলা। এবং এটা দেখা যাচ্ছে যে যে কাজটা করবে মানে একজন করছে মানে ও করবে এরকম ব্যাপার, মানে এবং যদি কাজ করতে করতে তাদেরকে কেউ বাধা দেওয়া হয় তাহলে সেই কাজটা করতে চায় না। তার মানে এদের মধ্যে একটা মূর্খামি ব্যাপারটা এদের মধ্যে থাকে। এবং কোনো কোনো সময় এরা যেটা বোঝে সেটাই করতে চায়, মানে যেটা ভালো সেটাই এরা বোঝে নেয়, এরকম একটা ব্যাপার এদের মধ্যে। এরা সাধারণত কোনো কোনো সময় খুব অলস প্রকৃতির হয়, অলসতা এবং ক্রোধ এদের ক্ষেত্রে সর্বশান্ত করে দেয়। যেমন রজগুণ বলছিলাম যে রজগুণের জাতক জাতিকারা নিজেকে ব্যালেন্স মেনটেন করে না, এদের কামশক্তি বেশি হয় এবং এরা সাধারণত অপোজিট সেক্সের প্রতি বেশি আসক্ত হয়, নেশায় আসক্ত হয়ে যায় এবং তাদেরকে দিয়ে নিজেকে সর্বশান্ত করে ফেলে, অর্থ সম্পত্তি সব। আর এই ক্ষেত্রে এই তমগুণের অধিকারী যারা হয় তারা এরা অলস প্রকৃতির হয়। এবং অলস প্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে কি না এদের ক্রোধ, রাগটা, জেদটা কারণে এরা নিজেকে সর্বশান্ত করে ফেলে। এরা এইগুলো কিন্তু সাধারণত দেখা যায়। এবং এর মধ্যে আর কিছু দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথা গরম হয়ে এরা কিন্তু মারামারি পর্যন্ত বিভিন্ন ধরনের আইনি সমস্যায় জড়িয়ে পড়া এই জায়গাগুলোও কিন্তু হয়। এবং এরা সাধারণত দেখবেন যে খুব কোনো কোনো ক্ষেত্রে কায়িক পরিশ্রম, যেটাকে বলা হয় শরীর দিয়ে পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম, যেটা মাথার ঘাম পায়ে ফেলে এরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে। এবং এরা এই পরিশ্রম করে যদি নিজেকে সেই জায়গাটা তৈরি করতে পারে তাতে ভালো, কিন্তু এরা অনেক সময় করতে পারে না, এটা ওই অলসতা আর রাগের জন্য এই জায়গাটা থেকে ওরা বেরিয়ে যায়। এই হচ্ছে তিনটে গুণের অধিকারী হয়। এবং এই জন্য এদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো জাতক জাতিকাদের মধ্যে এই যে তাদের মধ্যে যদি তার রাজসিক অর্থাৎ রজগুণের অধিকারী হয় তাহলে তাদের মধ্যে ওই গুণগুলো দেখা যায়, যারা শতগুণের অধিকারী হয় তাদের মধ্যে এই গুণগুলো লক্ষ্য করা যায়। কখনো এই তমগুণের অধিকারী যারা হয় তাদের মধ্যে এই ধরনের নেগেটিভ যে এনার্জিগুলো এইগুলো কাজ করে। এবং এইগুলো প্রত্যেকটার কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পজিটিভ এনার্জি রয়েছে, কারণ শতগুণের অধিকারী যারা তাদের মধ্যে তো যথেষ্ট পজিটিভ অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু সেইগুলো তাদের ক্ষেত্রে কাজে লাগাতে দেয় না। বর্তমান যে আমি বললাম যে ঘোর কলিযুগে দেখবেন যে ম্যাক্সিমাম এই রজগুণের অধিকারী যারা আছে তাদের প্রভাব বিস্তার তারা বেশি করছে। অর্থাৎ এই রজগুণের অধিকারী যারা সাধারণত তাদের প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু নিজেকে খুব বাড়িয়ে যাচ্ছে। এবং এই যে জায়গাটা আস্তে 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 এখানে কিন্তু শতগুণের অধিকারী যারা আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ছে। তাহলে এইগুলো একটা মানে এটা সার্কেল অনুযায়ী সবসময় এটা চলে। এবং কোনো কোনো ক্ষেত্রে একটা গ্রহ নক্ষত্রের কানেকশন, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জাতক জাতিকা দেখা গেল যে রজগুণের অধিকারী হয়েছেন, কিন্তু তাদের কর্মযোগ ভালো হয়েছে, কর্ম পেয়েছে একটা ভালো জায়গায়, কিন্তু তার মধ্যে দেখা গেল যে বৃহস্পতি আর গুরু চণ্ডাল দোষ হয়ে আছে, সেই জন্য তার একাধিক কর্ম পরিবর্তন হয়ে যাবে। কারণ তার মধ্যে ওই ক্যারেক্টারাইজ যে জায়গাগুলো বললাম সেগুলো তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে গুরুস্থানীয় মানুষদেরকে আবার বিশ্বাস করছে না বা তাদের ক্ষেত্রে অসম্মান করে। এবং তাদের ক্ষেত্রে কি হয় দেখবেন যে ভালো চাকরি পেলেও সেই চাকরি রাখতে পারে না, কারণ সে বসের কথা শুনতেই পছন্দ না, সে নিজের মতো করে চলতে পছন্দ করে। এবং এদের যে শুধু বলবো যে খারাপটাই হয় তা না, এরা নিজের সিস্টেমটাকে বানিয়ে নিতে পারে, নিজের সিস্টেমকে বানিয়ে নিয়ে দারুণ তাকে সেখানে সেই জায়গাটা ডেভেলপ করে দিতে পারে, এমন কানেকশানও কিন্তু তাদের মধ্যে রয়েছে, যদি তাদের ওপর পুরোটা ভরসা করে ছেড়ে দেওয়া যায়। আর যদি না যাওয়া যায়, তার ওপর যদি কোনো কারণে আপনি হস্তক্ষেপ করেন তার সমস্ত কাজের মধ্যে, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখবেন ওই কাজ করতে ইচ্ছুক না।
আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে যাদের মঙ্গল, আমি বললাম তমগুণ, এই যে মঙ্গল হচ্ছে তমগুণের অধিকারী, এবং মঙ্গল মাঙ্গলিক আমরা বলি, মাঙ্গলিক আপনারা নাম শুনেছেন খুব, মাঙ্গলিক, কিন্তু এই মাঙ্গলিক দোষের আগামী দিনের প্রতিকারের একটা খুব শুভ সময় আসছে, সেটা হচ্ছে যাদের বিবাহ হয়ে গেছে। আমি অবশ্যই বলবো এখানে বিবাহ যাদের হয়ে গেছে, যাদের সাংসারিক অশান্তি রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে যাদের বিবাহ এখনো হয়নি, বিবাহে বিভিন্ন বাধা, বা তাদের ক্ষেত্রে দেখা গেলো যে এই যে যেটা বলছিলাম রজগুণের অধিকারী, এরা বিভিন্ন নেশায় আসক্ত, বিভিন্ন ধরনের কামনা বাসনায় এরা আসক্ত হয়ে আছে। সেই জন্য তাদের ক্ষেত্রে এই যে আগামী যে তিথি রয়েছে, অর্থাৎ শিব পার্বতীর যে বিবাহ বার্ষিকী আমরা পালন করি শিবরাত্রির দিন, সেই নির্দিষ্ট শিবরাত্রির তিথিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাদের বিবাহ হয়নি, কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহ হয়নি, তাদের জন্য এই সময়টা খুব শুভ। এই সময়ে তার প্রতিকার প্রতিবিধানের যোগ রয়েছে খুব ভালো। যাদের বিবাহ হয়ে গেছে, সাংসারিক অশান্তি রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে শিবরাত্রির দিনটা খুব গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে নির্দিষ্ট ক্রিয়া মাধ্যমে তাদের এই দোষগুলো খণ্ডন করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে জীবনে প্রতিষ্ঠা পায়নি অনেক জাতক জাতিকা, প্রতিষ্ঠা পেতে কোথাও না কোথাও বাধা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট এই সময়টা বা এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে কাজে লাগান, কারণ আমি জানেন যে আমাদের যে সিস্টেম, মানে আমি যে প্রতিকার প্রতিবিধানগুলো যেগুলো দিয়ে থাকি, তার একটা নির্দিষ্ট সিস্টেমে ওয়াইজ কাজ করে। সুতরাং আপনার যেমন যে প্রতিকার প্রতিবিধান দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিভাবে কি করছেন না করছেন অবশ্যই সেগুলো যোগাযোগ করতে হবে। আপনার নির্দিষ্ট চেম্বার রয়েছে, চেম্বারে যোগাযোগ করবেন, কি হচ্ছে না হচ্ছে তার ফিডব্যাক দিতে হবে, এবং সেই অনুযায়ী পরবর্তীতে কাজগুলো হয়। তা যাই হোক, এগুলো তো আপনারা যারা চেম্বারে ভিজিট করেন তারা প্রত্যেকেই জানেন, তার জন্য আজকে এত মানুষ উপকৃত বিশেষ করে। আর আমার চেম্বারগুলো যে বলে দিই একটু, চেম্বারগুলো কোথায় কোথায় আছে। আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে 2টো থেকে 6টা পর্যন্ত, 2টো থেকে 6টা পর্যন্ত রবিবার করে পাবেন কাঁচরাপাড়া চেম্বার নিজ গৃহ মন্দিরে। আর প্রত্যেক সোমবারের দিন আমার চেম্বার রয়েছে, সোমবারে হচ্ছে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে একদম স্টেশনের কাছেই 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন এই চেম্বারে। এবং ওই দিনই শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত, শ্রীরামপুর চেম্বারে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আসার আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন, বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটা নোট ডাউন করে রাখুন, ওই নাম্বারেই ফোন করে আপনাকে সমস্ত কিছু নামটা নথিভুক্ত করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বুধবার এবং বিশেষ করে শনিবার করে বাইরের চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো কিন্তু মেচেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি, এবং বিভিন্ন স্টেটেও কিন্তু থাকে চেম্বার। সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনাকে কিন্তু সেটা আপনার জানতে পারবেন কবে কোথায় থাকছে। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলবারের দিন কিন্তু কালীঘাট চেম্বার, সেটা লেক মলের ঠিক উল্টো দিকে, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মলটা রয়েছে তার ঠিক উল্টো দিকে আপনারা আমার চেম্বারে পাবেন। সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বার চলে সন্ধ্যাবেলা। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর শুক্রবার করে চেম্বার রয়েছে, শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। এবং এছাড়াও বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বারে আপনারা পাবেন, সেখানেও কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত আমার চেম্বার রয়েছে। যারা মনে করছেন দেখাবেন তারা অবশ্যই নাম লিখিয়ে নেবেন এবং ওই বুকিং নাম্বারটা নোট করে রাখুন, কারণ বিভিন্ন সমস্যা মানুষের থাকে। আর আপনার আজকের যে সমস্যা আছে, কালকে যে সমস্যাটা যে অন্য সমস্যা আসবে না, সেটার তো কোনো যুক্তি নেই, আসতেই পারে। মানুষ বলা হয় না, শরীর থাকলে রোগ আসেই, আজকে হয়তো পায়ে ব্যথা, কালকে হয়তো হাতে ব্যথা হতে পারে, বা আজকে হয়তো পেটের সমস্যা হচ্ছে, কালকে হয়তো আপনার ব্রেনের সমস্যা হতে পারে। তাহলে সেই জন্য তার নির্দিষ্ট তার প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো করালে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে আমার সঙ্গে নির্দিষ্টভাবে কথা বলার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, এবং তার জন্য তার একটা ফোন নাম্বারও দেওয়া আছে। যারা চেম্বারে ভিজিট করছেন, বিগত দিনে যারা আমার চেম্বারে এসছেন, এবং তাছাড়াও বলবো আমার থেকে যারা প্রতিকার নিয়েছেন, আমার সঙ্গে যে কন্টিনিউ তাদের যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগের মাধ্যমে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন আমার কোন নাম্বারে কখন ফোন করতে হয়। সেই অনুযায়ী আপনার কোনো সমস্যা হলে অবশ্যই ফোন করবেন, আমি যতটা পারি আপনাকে গাইড করব। যাক, বিগত দিনে যারা এসছিল
তারা আজকের জায়গায় খুব ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আর আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো
তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন
3-4 মাসের মধ্যে, মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।